হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনিয়ামে রাসূলে পাক দেখিলে কেমন হতো দুনিয়ামে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো আসতো ভেসে হযরত বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরত বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনিয়ামে রাসূলে পাক দেখিলে কেমন হতো দুনিয়ামে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আসসালামু আলাইকুম। একদম প্রস্তুতি ছাড়া ফার্স্ট গালাম গানটা অবশ্য মনের মতো করে হয়নি। আলহামদুলিল্লাহ, চমৎকার স্যার, মাশাআল্লাহ।
তো এক হোমিও সঙ্গীত হয়ে যাক। জি স্যার, জি প্লিজ। আমাদের জাহাঙ্গীর স্যার এসছেন? জাহাঙ্গীর স্যার এসছেন? আসে নাই মনে হয় স্যার। 10টা বেজে গেছে তো। আচ্ছা, আপনি আরেকটি স্পেশালি পরিবেশন করুন। জি। আচ্ছা, আমি একটা হোমিও পরিবেশন করছি, যেটা আমাদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার আবু নছরের লেখা এবং সুর করা। এই তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ঘরে। হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ধরায়। দুঃসহ জীবনে মানুষের সুস্থতা হ্যানিম্যান দিয়েছেন সেই নববারতা। দুঃসহ জীবনে মানুষের সুস্থতা হ্যানিম্যান দিয়েছেন সেই নববারতা। ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ, এই কথাটি ভাবাতে হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ধরাতেই। হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ধরাতেই। দুঃসহ জীবনে মানুষের সুস্থতা হ্যানিম্যান দিয়েছেন সেই নববারতা। ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ, এই কথাটি জানাতে হয়তো আমি কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ধরাতেই। হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ধরাতেই। সিমিলিয়া সিমিলিবাস ইউরেন্টার, এই কথাটি মোদের জানা দরকার। সিমিলিয়া সিমিলিবাস ইউরেন্টার, এই কথাটি মোদের জানা দরকার। ন্যাচারাল জীবনে চিকিৎসা ভুবনে এই কথাটি ভাবাতে হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি সেই ধরাতে। হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ধরাতেই। মায়ে জন্ম দিয়েছে কত শত যাতনা, জীবনের শুরুতেই কত ছিল বাসনা। মায়া জন্ম দিয়েছে কত শত যাতনা, জীবনের শুরুতেই কত ছিল বাসনা। সোরায়ার সিপিলি সাইকুজি দুর্বার, সুন্দর জীবনকে হারিয়ে হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি এই ধরাতেই। হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসে এই ধরাতেই। শিক্ষার নামে আজ চলছে যে অনাচার, গরিবের বুকে বইছে যে হাহাকার। চিকিৎসার নামে আজ চলছে যে অনাচার, গরিবের বুক চিরে বইছে যে হাহাকার। হ্যানিম্যানের শিক্ষা নাও সকলে, ভালো হবে এক মাত্রাতেই। হয়তো আমি কে কারো না নেই, চুপি চুপি এসেছি এই রাতে। হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসে এই ধরাতে। দুঃসহ জীবনে মানুষের সুস্থতা হ্যানিম্যান দিয়েছেন সেই নববারতা। ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ, এই কথাটি জানাতে হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি ধরাতেই। হয়তো আমি কে কারো জানা নেই, চুপি চুপি এসেছি ধরাতেই। লাল্লা 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 লাল্লা, হয়তো আমি কে কারো জানা নেই, চুপি
চুপি এসেছি এই ধরাতেই। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে স্যার, অনেক সুন্দর। স্যার ওই এই হোমিও সঙ্গীতটি একটু পিক দিয়ে শেয়ার, আমাদের গ্রুপে শেয়ার দিলে আমরা একটু শিখে নিতাম। অবশ্যই অবশ্যই দিব স্যার। এই থ্যাংক ইউ স্যার, গানটা থ্যাংক ইউ। এই গানটার রেকর্ডকৃত অংশ যদি সবাইকে দেয়া হয়, যার যার ফেসবুকে সে শেয়ার করে নিলে অনেক ভালো হবে। জি জি অবশ্যই দিব। নেক্সট আমার ক্লাস আছে বৃহস্পতিবার দিন আমি দিব। জি, যে গ্রুপে দিলে আমরা সবাই নিয়ে নিব। জি 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 অবশ্যই। জি, থ্যাংক ইউ। জাহাঙ্গীর স্যার কি এসছেন? হ্যাঁ জি স্যার। ওকে। গ্রুপের নাসির স্যার কি চলো বের হয়ে গেছেন? হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এই কারণেই আমার আসলে আলোচনা একটু সমস্যা দেরি হয়, যদিও চেম্বার টাইম 8টা পর্যন্ত, কিন্তু কিছু কিছু দিন আসলে রুগীর কিছু ঝামেলার কারণে দেরি হয়ে যায়, মানে প্রায়ই হয় এই বিষয়টি, বিশেষ করে যেদিন আলোচনা থাকে এটি। আচ্ছা, সকলকে আজকের এই আলোচনাতে স্বাগত। আমাদের আসলে আলোচনার কন্টিনিউশন চলছে সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে বা দ্বিতীয় ব্যবস্থাপত্র নিয়ে, হোমিওপ্যাথির দ্বিতীয় ব্যবস্থাপত্র নিয়ে যে আলোচনা শ্রদ্ধেয় নাসির স্যার শুরু করেছিলেন। প্রথম পর্ব হচ্ছে, আজকে এটি দ্বিতীয় পর্ব। আসলে ইন্ট্রোডাক্টরি যে আলোচনা সেটি হয়ে গেছে আমার যতটুকু মনে হয়, এবং এখানে যে বিজ্ঞ মানুষজন আছেন, বিজ্ঞ চিকিৎসক বৃন্দ আছে, সকলেই আমরা মনে হয় জানি যে আসলে সেকেন্ড প্রেসক্রিপশনটি আসলে কি, সকলেই জানি। তারপরেও হয়তোবা যারা একেবারেই নবীন তাদের ক্ষেত্রে হয়তোবা কিছুটা অজানা থাকতে পারে। আর আরেকটি জায়গা হচ্ছে যে আমরা আক্ষরিক বা আবিধানিক অর্থে যেটা বুঝি, দ্বিতীয় বলতে তো আসলে প্রথমের পরেই দ্বিতীয় আসে, এটি খুব স্বভাবজাত কথা। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, 4, এরকমই হচ্ছে ক্রোনোলজিক্যাল যে নাম্বারিং বা নিউমেরিক্যাল নাম্বারিং যেটা। তা আমরা একেবারেই এই কথাটি সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র যদি আমরা বলি, সেক্ষেত্রে বুঝি যে রোগী আমার কাছে আসার পরে প্রথমে যে প্রেসক্রিপশনটি আমি করলাম সেটি হচ্ছে ফার্স্ট প্রেসক্রিপশন, দ্বিতীয়বার যখন আমার কাছে ভিজিটে আসে সেটি হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন, তৃতীয়বার আসলে সেটা থার্ড প্রেসক্রিপশন। এটি আসলে হওয়ার কথা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথি যে একটি ব্যতিক্রম ধর্মী চিকিৎসা পদ্ধতি, এখানেও কিন্তু সেটির স্বাক্ষর রেখে গেছেন। আমাদের যে সেকেন্ড প্রেসক্রিপশন মানেই যে আমরা দ্বিতীয় যে রুগীকে দেখার পরে যে প্রেসক্রিপশন করে দিচ্ছি বা অ্যাডভাইস দিচ্ছি সেটি নয়। স্যার কি কিছু বলবেন? জি না স্যার। কোনো একজন স্যার? ও আচ্ছা। এটি যে এখানে ব্যতিক্রম, মানে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান বা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির অন্যান্য চিকিৎসা পদ্ধতির থেকে যে ব্যতিক্রম ধর্মী, সেটি কিন্তু এখানেও এই স্বাক্ষরটি রাখা আছে। আমরা যদি সেকেন্ড প্রেসক্রিপশন কাকে বলে, প্রথম প্রেসক্রিপশন কাকে বলে, এর সংজ্ঞার যদি মানে অনুধাবন করার চেষ্টা করি, যেটা শ্রদ্ধেয় নাসির স্যার আমার মনে হয় যেহেতু দ্বিতীয় পর্ব, প্রথম পর্বে অবশ্যই বলেছেন, বা দ্বিতীয় পর্বে আজকে আমি যতটুকু আলোচনা শুনেছি স্যারের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু এটি ফুটে উঠেছে যে আমরা আসলে হোমিওপ্যাথরা প্রথম প্রেসক্রিপশন বা সেকেন্ড প্রেসক্রিপশন বলতে কি বোঝাই। আসলে রুগীর ক্ষেত্রে আমরা সকলেই জানি যে রুগীর পর্যবেক্ষণ ক্ষমতা যে চিকিৎসকের বা যে ব্যক্তির যতটি বেশি হবে, হোমিওপ্যাথির চোখ তৈরি করা বা হোমিওপ্যাথি
চিকিৎসকের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ঈগলের মতো চোখ বা শকুনের মতো চোখও যদি বলি, শকুন কথাটা বলতে গেলে একটু আসলে অনেকেই অন্যভাবে নিবেন, এই শকুনের চোখ হওয়া উচিত। যে চিকিৎসকের যত অবজারভেশন পাওয়ার বেশি, তার সাকসেস রেট তত বেশি। আর এই সেকেন্ড প্রেসক্রিপশনের ক্ষেত্রে এই অবজারভেশন পাওয়ারটি আসলে অতীব গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি আমাদের 5টা সেন্সরি অর্গান, 5 সেন্স বলি, পঞ্চ ইন্দ্রিয় বলা হয়, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের আসলে ষষ্ঠ ইন্দ্রিয় থাকা প্রয়োজন, 6 সেন্স থাকা প্রয়োজন। এই 6 সেন্সেবল ডাক্তার যারা, তারাই দেখবেন যে হোমিওপ্যাথিতে যথেষ্ট 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 উন্নতি করেছে এবং ভালো করেছে হোমিওপ্যাথির দিক থেকে। এখন বর্তমান আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের বাংলাদেশ বা ভারত মিলে যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটি প্রচলিত আছে, সেই জায়গাতে যদি আপনি একজন চিকিৎসককে জিজ্ঞাসা করেন আসলে সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র কি, সে কিন্তু স্বভাবতই আক্ষরিক বা আবিধানিক অর্থের মতোই কিন্তু উত্তর দিবে যে আমি প্রথমবার যে প্রেসক্রিপশন করলাম সেটা প্রথম প্রেসক্রিপশন, দ্বিতীয়বার যেটা করছি সেটা দ্বিতীয় প্রেসক্রিপশন বা সেকেন্ড প্রেসক্রিপশন, এই কথাটিই কিন্তু বলবে। এটি খুব স্বাভাবিক, কিন্তু আমরা অনেকেই কিন্তু এই জায়গাটি জানা নেই। যেমন কেন্টের ফিলোসফি যদি আমরা খুলি, কেন্টের ফিলোসফির কিন্তু খুব স্পষ্ট করেই সেকেন্ড প্রেসক্রিপশন নামেই লেকচার আছে। দেখেন, দ্য সেকেন্ড প্রেসক্রিপশন, প্রগনোসিস আফটার অবজারভেশন অ্যান্ড অ্যাকশন অফ দ্য রিমিডির পরের চ্যাপ্টারটাই কিন্তু দ্য সেকেন্ড প্রেসক্রিপশন নামেই উল্লেখ করা আছে। তাহলে কেন্ট সেখানে কিন্তু তার ফিলোসফির মধ্যে বলে দিয়েছে। আমরা যে কথাটি বলি যে কেন্টের 12 অবজারভেশন, আসলে এই অবজারভেশনটি কিসের জন্য এসেছে? এই অবজারভেশনটি এসেছেই কিন্তু এই সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য, যে না, আমি প্রথমবার যখন একজন চিকিৎসকের কাছে প্রথমবার রুগী আসে, শ্রদ্ধেয় নাসির স্যার একটা কথা বলেছেন, বেশিরভাগ চিকিৎসকই কিন্তু তার প্রেসক্রিপশন সঠিক করেন, বেশিরভাগ চিকিৎসক। হয়তোবা কিছু চিকিৎসক ভুল করে থাকেন, এটা ভুল করাটা খুব স্বাভাবিক, কারণ হোমিওপ্যাথির যে সমুদ্র, সেই সমুদ্রে মেডিসিনকে সিমিলিমাম করা খুব কঠিন, এবং এটা কিন্তু হ্যানিম্যান অর্গাননের মধ্যেই বলে দিয়ে গেছেন। আমরা যেটাকে ট্রু সিমিলিমাম বলি, যে একেবারেই সিমিলিমাম, আমরা কয়েকটি কথা আসে, সিমিলার, মোর সিমিলার এবং সিমিলিমাম, আরেকটা কথা বলে ট্রু সিমিলিমাম। এই ট্রু সিমিলিমাম কথাটা বা এই জায়গাটিতে আসা কিন্তু খুবই কঠিন, সেটা কিন্তু হ্যানিম্যান অর্গাননের 156 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলে দিয়েছেন। দেখেন, ওনার মানে অর্গাননের এই জায়গাটি থেকেই আমি বলছি কেন কঠিন, তার মানে কি আমরা কি তাহলে পারি না? হ্যাঁ, চেষ্টা করার কথা বলা হয়েছে, বাট এটা যে কঠিন সেটা অর্গান, এবং এইটার জন্য যে অধ্যাবসায় প্রয়োজন, যে সাধনার প্রয়োজন, সেই সাধক আমরা কয়জন হোমিওপ্যাথ ডাক্তার আছি? এই 156 নম্বর অ্যাপোরিজমের একটি অংশে আমি জাস্ট ভিতর থেকে একটি জায়গা বলছি। দেখেন, উপরে যে অংশটুকু, ঔষধ যত উপযুক্ত ভাবেই নির্বাচিত হোক না কেন, ইংরেজিটা না বলে আমি বাংলাটাই, যেহেতু এখানে সবাই আমরা বাংলাদেশি, ঔষধ যত উপযুক্ত ভাবেই নির্বাচিত হোক না কেন, ধরতে গেলে এমন কোন হোমিওপ্যাথিক ঔষধ নেই যা অতি উত্তেজনাপ্রবণ ও সংবেদনশীল রোগীর ক্ষেত্রে উপযুক্ত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ না করলে আর ক্রিয়া চলমান থাকা অবস্থায়, কয়েকটি জিনিস খেয়াল রাখেন, রোগীর ক্ষেত্রে, কোন রোগীর ক্ষেত্রে? অতি উত্তেজনাপ্রবণ এবং সংবেদনশীল রোগীর ক্ষেত্রে উপযুক্ত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ না করলে, তাহলে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ, উপযুক্ত সূক্ষ্ম মাত্রা, এখন আপনি প্রয়োগ করলেন, সেটা উপযুক্ত কিনা, আপনার পেশেন্টটি সেন্সিটিভ কিনা বা হাইপার সেন্সিটিভ কিনা, এটি বোঝাও তো কঠিন। এখন একজন নবীন চিকিৎসকের পক্ষে এই জায়গাটি বের করা কিন্তু যথেষ্ট। হ্যাঁ, একজন প্রবীণ চিকিৎসক যে হয়তোবা অনেক দিন রোগী দেখছেন, তার পক্ষে হয়তোবা এটা সম্ভব, সে একটি চোখ দিয়েই হয়তোবা সে বলে দিতে পারেন, বা তার মধ্যে সেই অবজারভেশন পাওয়ারটি আসতে পারে। তাহলে এই জায়গাটি দেখেন, অর্গানন আমাদেরকে কিভাবে গাইড করছে একজন রোগীকে চিকিৎসা করার জন্য। এই যে সেকেন্ড প্রেসক্রিপশন, যে প্রয়োজনীয়তা, সেই জায়গা যে
কি করব, কতটুকু আমাদেরকে করা উচিত সেই জায়গাটায়। তাহলে আমরা বললাম কি, ক্ষেত্রে উপযুক্ত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ না করলে আর ক্রিয়া চলমান থাকা অবস্থায় অতি সামান্য অস্বাভাবিক বিশৃঙ্খলা অল্প কিছু নতুন লক্ষণ উৎপাদন করে না। কারণ কি কারণে? দেখেন, সমান বাহু এবং সমান কোণ বিশিষ্ট দুটি ত্রিভুজ যেভাবে পরস্পর ঠিকঠাক মতো মিলে যায়, ঔষধ এবং রোগ ঠিক সেভাবে কখনোই পরস্পরকে আবৃত করতে পারে না। এই কথাটিকে একটু সকলেই খেয়াল করি। তার মানে আমরা সমবাহু এবং সমকোণ সম্পন্ন যেটা ত্রিভুজ, ত্রিভুজ মানে তো আমরা সকলেই জানি এখানে এই সমকোণ এবং সমবাহু সম্পন্ন ত্রিভুজ আমরা কিন্তু একটাকে আরেকটার উপরে প্রতিস্থাপিত করতে পারি। কিন্তু হ্যানিম্যান এখানে কি বলছেন, ঔষধ এবং রোগ ঠিক যেভাবে সেভাবে, মানে কোন ভাবে? ওই যে সমবাহু ত্রিভুজ এবং সমকোণ সম্পন্ন ত্রিভুজ যেভাবে একটা আরেকটার সাথে মিলে গেছে, সেভাবে কখনোই পরস্পরকে আবৃত করতে পারে না। বিষয়টি অসম্ভব। তাহলে হ্যানিম্যানের অর্গানন যদি আমরা সত্য মনে করি হোমিওপ্যাথরা, তাহলে এই যে ট্রু সিমিলিমাম ঔষধ সিলেকশন করা অর্গাননের 156 নম্বর সূত্র অনুসারে অসম্ভব কথা বলেছে। সাধারণ অবস্থায় কিন্তু এই সামান্য পার্থক্য জীবদেহের প্রচ্ছন্ন শক্তি দ্বারা সহজেই আপনি দূরভূত হয় এবং দুর্বল না হলে রোগী তা অনুভব করতে পারে না। সেটা ওই যে ঔষধের ক্ষেত্রে। এখন আমাদের যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে শক্তির ক্ষেত্র। আমরা সেকেন্ড প্রেসক্রিপশনের আগে কিছু কথা বলছি, আমি বললাম যে আমাদের শ্রদ্ধেয় নাসির স্যার বলেছেন, হয়তো আপনারা সকলেই জানেন, বাট আমার এই কথাগুলোকে মানে এই সেকেন্ড প্রেসক্রিপশনের এই জায়গাটি অনেকেই অনেকভাবে বিতর্ক তৈরি হয়। যেহেতু এখন আমরা যারা ঔষধ ব্যবহার করি, সেই ঔষধের জায়গাটি হচ্ছে দুই জায়গা। একটি হচ্ছে সেন্টিসিমাল স্কেলের ঔষধ, আর একটি হচ্ছে 50 মিলিসিমাল স্কেলের ঔষধ। তাহলে এই যে কেন্ট যে অবজারভেশন দিয়েছে, সেটা কিন্তু সেন্টিসিমাল স্কেলের, 50 মিলিসিমালের ক্ষেত্রে না। যার জন্য হ্যাঁ, তবে একেবারেই যে না সেটি কিন্তু নয়, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি যে একেবারে 100% সদৃশ বলে কিছু নেই, যার অর্থ সিমিলিমাম কি একেবারেই অসম্ভব। হ্যানিম্যান তার সূত্রের মধ্যেই বলে দিয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি? দেখেন, স্যার একটি কথা বলেছেন প্রথম দিকে, আমি যতটুকু শুনেছি, হ্যানিম্যানের সময় তো ল্যাকেসিস আবিষ্কার হয়নি, হ্যানিম্যানের সময় তো টিউবারকুলিনাম আবিষ্কার হয়নি। তাহলে হ্যানিম্যান কি ট্রিটমেন্ট করেননি? সেই সময় কি ল্যাকেসিসের রোগী ছিল না? সেই সময় কি টিউবারকুলিনামের রোগী ছিল না? অবশ্যই ছিল। তাহলে উনি কিন্তু তখন তার আবিষ্কৃত যে ঔষধ, সেই সিমিলার বা মোর সিমিলার ওষুধ দিয়ে কিন্তু উনি ট্রিটমেন্ট করেছেন এবং সফলতা পেয়েছেন। এবং তার পরবর্তীতে, কারণ আমাদের দিন যত যাচ্ছে তত কিন্তু ঔষধের সংখ্যা বাড়ছে, দেখেন প্রতিনিয়ত ঔষধের সংখ্যা বাড়ছে। তাহলে এই বাড়ার সাথে সাথে আমাদের এই জায়গাগুলো, আমাদের যে জ্ঞানটাকে, এই জ্ঞানটাকে অনেকেই বলেন যে হ্যানিম্যান বেঁচে থাকলে অর্গাননের সংস্করণ আরো হতো। অবশ্যই হতো। তার জীবন দশায় সে যদি 6 বার সংস্করণ করে যেতে গেছেন, উনি বেঁচে থাকলে আরো সংস্করণ করতেন। কিন্তু মূল জায়গাটি থেকে সরে এসে না, ওনার যে সিমি মনো মিনির যে 3টি বেসিক প্রিন্সিপাল, হোমিওপ্যাথির প্রিন্সিপাল মানে কার্ডিনাল প্রিন্সিপাল বলি আমরা 8টা, তার মধ্যে একেবারে 3টি বেসিক প্রিন্সিপাল, সেটা হচ্ছে সিমি মনো মিনি। তাহলে এই জায়গাগুলোকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন, আমি বললাম যে এখানে আমার কথাই দয়া করে কেউ রাগ করবেন না, আমি বললাম কথাতে বিতর্ক, কারণ হোমিওপ্যাথির জায়গাগুলোতে বিতর্ক কিন্তু আজকে এখন থেকে নেই, ঠিক আছে? সেই তদানীন্তন সময় থেকেই আছে। কেন্টের সাথে হ্যানিম্যানের মেলেনি, বনিং হোসেনের মেলেনি, ন্যাশের কথার মেলেনি, অনেক কিছু আছে। তারা তো অনেক উচ্চ মাপের হোমিওপ্যাথ, আমরা তাদের তুলনায় কিছু না। হোমিওপ্যাথির হটাও এখনো জানি না। আমি আমার ব্যক্তিগত কথা বলছি। সেক্ষেত্রে আমার মতো একজন নাদান মানুষের মুখ থেকে কিছু কথা বেরোতে পারে, যেগুলো হয়তোবা আপনাদের মনে প্রশ্নের চিহ্ন হতে পারে, সেটা থাকতে পারে। তবে দয়া করে এটি নিয়ে হয়তোবা বিতর্কে আমরা না যাই, এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। এখন আসি,
যে এই যে সেকেন্ড প্রেসক্রিপশন, আমি তো বললাম যে আমরা প্রথম যে প্রেসক্রিপশনটা করছি সেটাই যে প্রথম প্রেসক্রিপশন, এটা কিন্তু হোমিওপ্যাথিতে ব্যতিক্রম। ব্যতিক্রমের জায়গাটি নাসির স্যার উল্লেখ করেছেন। কেন? যতক্ষণ না পর্যন্ত আপনার মেডিসিন সিলেকশনটি ঠিক না হচ্ছে এবং সেই মেডিসিনটি আপনি যখন রুগীকে দিচ্ছেন তখন হচ্ছে রিমেডি। আমাদের তিনটা জিনিস, একটা হচ্ছে ড্রাগ, মেডিসিন, রেমেডি। আপনি যখন ওয়েল সিলেক্টেড মেডিসিন ইজ কল্ড রিমেডি, ওয়েল সিলেক্টেড মেডিসিন যখন রুগীকে দিচ্ছেন তখন সেটি হচ্ছে রিমেডি। আপনি রিমেডি দেওয়ার পরে রুগীর মধ্যে কোনো প্রতিক্রিয়া অবশ্যই তৈরি করবে। যদি প্রতিক্রিয়া তৈরি না করে তাহলে কিন্তু আপনার প্রেসক্রিপশনটি ফার্স্ট প্রেসক্রিপশন হলো না। সেটা যদি 100 বারও করেন তাও না, আপনি 100 বারও যদি ওষুধ দেন তাও না। আপনার যখনই রুগীর মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে তখনই সেটাকে আপনি ফার্স্ট প্রেসক্রিপশন ধরতে পারেন। এর পরবর্তীতেই আসে সেকেন্ড প্রেসক্রিপশন। সাধারণত আমি বললাম যে বেশিরভাগ হোমিওপ্যাথি চিকিৎসকই প্রথম প্রেসক্রিপশন বা ফার্স্ট প্রেসক্রিপশন মোটামুটি কারেক্ট করেন না। সেটা হতে পারে, যদিও হোমিওপ্যাথিতে 3টি জায়গা আছে। আমরা এটা অনেক সময় অ্যালোপ্যাথি ডাক্তারদের দোষ দিই, ইউনানি আয়ুর্বেদিক ডাক্তারদের দোষ দিই, মানে ওনাদের চিকিৎসা পদ্ধতির দোষ দিই যে অ্যালোপ্যাথি চাপা দেয়, অ্যালোপ্যাথি উপশম করে। এই কথাটা আমরা বারবার বলি। আমার হোমিওপ্যাথি যে কত বড় উপশম দেয়, কত বড় চাপা দেয়, সেটা যদি চোখের সামনে দিয়ে দেখানো যেত প্রজেক্টরে, তাহলে আমার কাছে মনে হয় সব হোমিওপ্যাথি ছেড়ে দিয়ে আমরা চলে আসতাম। কারণ এটা অদৃশ্যের খেলা। আপনি যখন বলছেন যে আপনি কিওর করছেন অদৃশ্য দিয়ে, তাহলে আপনি যে অদৃশ্য দিয়ে চাপা দিচ্ছেন সেই চাপাটা আরো বেশি ক্ষতিকর। এটিও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন যে কথাটি বললাম যে যেহেতু শক্তির খেলা, পেশেন্টের ক্ষেত্রে ডিজিজ ফোর্স, পেশেন্টের নর্মাল মেকানিজমের ক্ষেত্রে ভাইটাল ফোর্স বা ভাইটাল প্রিন্সিপাল, 6 এডিশনে ভাইটাল প্রিন্সিপাল বলেছেন, 5th এডিশন পর্যন্ত ভাইটাল ফোর্স বলা আছে। যদিও ভাইটাল প্রিন্সিপালের থেকে ভাইটাল ফোর্স বলতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে আমাদের যে ঔষধের ফোর্স, মেডিসিনাল ফোর্স। এই 3টি ফোর্সের খেলাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথির খেলা। তাহলে এই 3টি যখন ইকুয়াল হবে তখন কি, ওই যে যখন আমি সূত্রের কথা বললাম, আসলে কি ইকুয়াল করা সম্ভব? আপনার কোনোটা বেশি নাই, কোনোটা কম হবে। যখন বেশি হবে তখনই কিন্তু রুগী সুস্থ হবে। অর্গাননের 43 থেকে 48 নম্বর অ্যাপোরিজিয়াম পর্যন্ত একটু খেয়াল করি আমরা, সেখানে কি বলছে? একটি শক্তিশালী প্রাকৃতিক রোগ অন্য একটি অপেক্ষাকৃত দুর্বল সদৃশ্যকে দূর করতে পারে। তাহলে আপনারটা শক্তিশালী হলেই কিন্তু আরেকটি রোগকে, সদৃশ রোগকে দূর, যেহেতু আমরা সদৃশের খেলা করি, সিমিতে সিমিলিমম বা সিমিলার, সেই সদৃশের খেলায় আমাদের যে ন্যাচারাল ডিজিজ আমাদেরকে আক্রান্ত করছে, আমি আমার শরীরের মধ্যে আর্টিফিশিয়াল ডিজিজ ঢুকিয়ে সেটাকে বের করে দিচ্ছি। যার জন্য তো হ্যানিম্যান আপনার ঔষধের যে শক্তিটা, যেটাকে আমরা পটেন্সি বলছি, ঠিক আছে, এই পটেন্সিকে আপনি কিন্তু ইনক্রিজ করতে পারছেন, বাড়াতে পারছেন। যদিও এখানে 50 মিলিসিমাল বা সেন্টিসিমালের ক্ষেত্রে একটু দ্বিধা, যেহেতু একেবারে 6 লাস্ট এডিশনে হ্যানিম্যান 6 এডিশনে 50 মিলিসিমাল স্কেলের কথা বলেছেন। আপনি 50 মিলিসিমাল স্কেলের ওষুধগুলোকে যতটা আপনি ডাক্তার হিসেবে কন্ট্রোল করতে পারেন, সেন্টিসিমাল স্কেলের ওষুধগুলো কিন্তু ততভাবে কন্ট্রোল করা খুব কঠিন হয়, যার জন্য অনেক সময় অ্যাগ্রাভেশন হয়। শুধু অ্যাগ্রাভেশনের জায়গা না, সেন্টিসিমালে অ্যাগ্রাভেশন হলে 50 মিলিসিমালে কি হয় না? 50 মিলিসিমালেও হয়। এখন ওই যে আমাদের দেখার ক্ষমতা, আমি প্রথমেই বললাম যে অবজারভেশন পাওয়ার, এই অবজারভেশন পাওয়ারটা যার যত তীক্ষ্ণ, হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে সে তত সফল। তাহলে কি বললাম? যে একটি প্রাকৃতিক শক্তিশালী রোগ অন্য একটি দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল সদৃশ রোগকে দূর করতে পারে। তাই রোগারোগ্যের জন্য ঔষধ রোগের চেয়ে বলবান হতে হবে। তাহলে আমি যে ঔষধটা দিচ্ছি সেটা আমার মধ্যে যে ন্যাচারাল ফোর্স আছে সেটার থেকে অবশ্যই বলবান হতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় স্যার, আপনি ভিডিওটি অফ করেন, ভিডিওটি অফ করেন।
তাহলে সেখানে কি বললাম যে আমাদের যে রোগ শক্তিতে চেয়ে যদি আমাদের ঔষধ শক্তি বলবান হয়, সেই ক্ষেত্রে কি হতে পারে? ওই যে আমরা বলি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। দেখেন আমাদের যে হেরিং এর ল অফ কিওর, হোমিওপ্যাথির যে কথাটি আমি এর আগে একটু আগে বললাম যে অ্যালোপ্যাথি যতটুকু না সাপ্রেশন করে, যত কঠিন ভাবে প্যালিয়েশন দেয়, হোমিওপ্যাথি দিয়ে তার প্যালিয়েশন বা তার সাপ্রেশনটি আরো অনেক কঠিন। যার জন্য কিন্তু হ্যানিম্যান অর্গাননে একটি জায়গায় বলে গেছেন যে ইনকিউরেবল ডিজিজ বলতে ড্রাগ ডিজিজকে বলা হয়েছে। এটি কি শুধু অ্যালোপ্যাথি ড্রাগ ডিজিজ? আমরা কি হোমিওপ্যাথরা ড্রাগ ডিজিজ তৈরি করছি না? একটু খেয়াল করেন, ঔষধের যে অ্যাকশন, ডাইনামিক অ্যাকশন কিন্তু দুই প্রকারের। একটি হচ্ছে প্রাইমারি অ্যাকশন আর একটি হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। তাহলে আপনাকে আপনার রুগীকে কিওর করছে ঔষধের কোন শক্তি? প্রাইমারি শক্তি না সেকেন্ডারি শক্তি? প্রাইমারি ডাইনামিক অ্যাকশন করছে না সেকেন্ডারি ডাইনামিক অ্যাকশন করছে? সেই জায়গাটিও কিন্তু আমাদেরকে অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে। এখন অনেকেই হয়তো ওই যে বললাম যে আমাদের দেশীয় ভাবে যে চিকিৎসা পদ্ধতিটি সব থেকে বেশি প্রচলিত সেটি হচ্ছে আমরা একটি হোমিওপ্যাথি ওষুধ দিই, অনেকে মাদার টিংচার দিই, সাথে অনেকে হয়তোবা একটি বায়োকেমিক দিই বা দুটো বায়োকেমিক দিই। এখন বায়ো কম্বিনেশন অনেক ওষুধ পাওয়া গেছে, যদিও বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন একটি হোমিওপ্যাথি থেকে আলাদা সিস্টেম অফ মেডিসিন, কিন্তু তারপরেও হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু আমরা এটা ব্যবহার করে চলেছি। এখন আপনি আমি যদি এই ট্রিটমেন্ট করতে থাকি, এখন তাহলে কি করছি আমরা? কি রোগীকে প্যালিয়েশন দিচ্ছি না সাপ্রেশন করছি না কিওর করছি? হ্যারিং যে তিনটি ল দিয়ে গেছেন, হোমিওপ্যাথির যে নীতি, দেখেন হোমিওপ্যাথিকে একটি নীতি সিদ্ধ চিকিৎসা পদ্ধতি বলা হয়, যার জন্যই ডাক্তার হ্যারিং এর এই আরোগ্য নীতিকে হেরিংস ল অফ কিওর বলা হয়। কি আছে এখানে? খুব ছোট্ট তিনটি কথা, এবং এই তিনটি কথার ব্যাখ্যা কিন্তু অনেক বড়, এবং সেটাই আমাদের যে 12 অবজারভেশন আছে কেন্টের, এই 12 অবজারভেশনেও আছে। হেরিং তো এটি নিজে নিজে তৈরি করেনি, এটি হ্যানিম্যান থেকেই পেয়েছেন। আরোগ্যের পথে রোগীর লক্ষণ কিভাবে দূরীভূত হবে, কিভাবে? উপর থেকে নিচের দিকে, বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ, এবং ভেতর থেকে বাইরের দিকে। এবং সেটা কি হবে? লক্ষণগুলোর প্রকাশ যেটা হয়, এই যে ভেতর থেকে লক্ষণগুলোর প্রকাশ হবে, তার সেই প্রকাশের মানে অল্টার অ্যাকশন হবে। যেটা প্রথমে দেখা দিয়েছিল সেটা সবার শেষে চলে যাবে। এই যে নীতিটা, এই নীতি যদি ফলো করে আমরা কোনো রোগীকে সুস্থ করতে পারি, তাহলেই আমরা বলতে পারি পেশেন্টটাকে আইডিয়াল কিওর করা সম্ভব হয়েছে। বাট যেটা দেখেন, নাসির স্যার একটা কথা বলেছেন, অনেকেই আমরা বিভিন্নভাবে নিজেদের কেসগুলোকে ফলো আপ দিই, ফেসবুক হোক বা ইউটিউবে হোক, যে একটি 15 বছরের সোরাইসিস রোগীকে 1 মাসের ওষুধ দিয়ে ভালো, বা 24 ঘন্টায় ভালো হয়ে গেল, 48 ঘন্টায় ভালো হয়ে গেল। এতটি কি আসলেই সহজ? আপনার এই যে রোগটি, এই ডিজিজটি কি হেরিং এর ল অফ কিওর মেনে চলেছে না চলে? এখন হয়তো অনেকেই বলবেন হেরিং এর ল অফ কিওর কি সব সময় মানবে? জি স্যার, যদি আইডিয়াল কিওর হতে হয় হোমিওপ্যাথির, সেটা অবশ্যই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, নট অ্যাকুইট ডিজিজ। কারণ অ্যাকুইট ডিজিজ ওষুধ না খেলেও ওর সময়কালের মধ্যে নিজেই চলে যেতে পারে, হয় সে রুগীকে মেরে যাবে না রোগকে মেরে যাবে, এই জায়গাটি। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনার যে আমাদের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কি হচ্ছে, তিনটা যে মায়াজমের কথা বলা হয়েছে, সোরা, সিফিলিস এবং সাইকোসিস, পরবর্তীতে টিউবারকুলার মায়াজম বা টিউবারকুলার ডায়াথিসিস বলি, যেটাই বলি না কেন আমরা, তাহলে ওই অ্যান্টি মায়াজমেটিক ওষুধ যখন আপনি দিবেন, তখনই কিন্তু সম্ভব রোগীকে কিওর করা। আপনি মায়াজমেটিক ওষুধ না দিয়ে আসলে সম্ভব না। এখানে বিতর্কের জায়গা, আমি ওই যে বললাম আমাদের মধ্যে বিতর্ক, যেমন যারা মাইন্ড টেকনিক করে তারা কিন্তু এই জায়গাটিকে একেবারেই বিশ্বাস করেন না, তারা মায়াজম থিওরি মানেন না। বিধায় তর্কের দরকার নেই স্যার, আমাদের নীতি যেটা বলে। কারণ একটি কথা আমার একজন শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে শোনা, যে ব্যক্তির থেকে নীতি বড়। এই হোমিওপ্যাথির যে নীতি, এটি আসলে অনেক বড়। এখন
সেকেন্ড প্রেসক্রিপশনের জায়গায় আমি প্রথমে বলছি ফার্স্ট প্রেসক্রিপশনে কি আসছে, আপনি যদি 100টা প্রেসক্রিপশন করেন, সে যদি রুগীর মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি না করে তাহলে সেটা ফার্স্ট প্রেসক্রিপশন হচ্ছে না। প্রতিক্রিয়া তৈরি করার পরেই আপনি ফিজিশিয়ান হিসেবে কি করবেন, তার পরবর্তী প্রেসক্রিপশন কি হবে, সেটি হচ্ছে আপনার কাছে বিবেচনার বিষয়। আপনার সেই বললাম ঈগলের চোখ বা শকুনের চোখ যেটাই বলি না কেন, সেই চোখ রুগীকে দেখে নির্ণয় করবেন যে আপনি কি দিবেন। সেখানেই আমাদের ডাক্তার কেন্ট 12টা অবজারভেশন দিয়ে গেছে। পরবর্তীতে বর্তমান যুগের হোমিওপ্যাথির মানে ডায়মন্ড ডাক্তার জর্জ রিতলকাস তার 22টি অবজারভেশন দিয়ে গেছে। যদিও সেটি কেন্টের যে 12 অবজারভেশন সেটিকেই আরেকটু বড় করে ওনার মতো করে উনি ব্যাখ্যা করে গেছেন। সেই জায়গাটি বুঝতে গেলেও যেমন ভিতলকাসের লেভেল অফ হেলথ, লেভেল অফ ডিজিজ, এই জায়গাটি আমাদের বর্তমানে দেখেন, আমরা এই যে কেন্টের ফিলোসফি সেটা তো আজ থেকে অনেক বছর আগের লেখা, কিন্তু জর্জ ভিতলকাসের বর্তমান যে থিওরি, উনি যে বর্তমান আঙ্গিকে যে লেভেল অফ ডিজিজের বিষয়টা, লেভেল অফ হেলথের বিষয়টা বলে গেছে। কারণ এখন আমাদের সামনে, আপনার সামনে একটি মানুষ প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আসছে, আপনি তাকে কি অবজারভেশন করবেন? মানে আজকে কেন বলছি এই কথাটি, আমার পক্ষে এখন আসলে এই সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য আপনাদের 12 অবজারভেশনটাকে সামনে নিয়ে এসে বলা উচিত, সেটার ব্যাখ্যা করা উচিত, তাহলেই হয়তো সেকেন্ড প্রেসক্রিপশনের জায়গাটি আমরা বুঝতে পারবো। 22 অবজারভেশন যদি আপনাদের সামনে নিয়ে এসে আসলে প্রত্যেকটি অবজারভেশন বলা হয়, সেটি হচ্ছে সম্ভব। এটি একটি বইয়ের আবিধানিক বিষয়, মানে বইয়ের ভাষার অনুপাতে বিষয়। আমি এখন আজকের ক্লাসে হয়তো বা সেটা সম্ভব না আমার পক্ষে, কারণ মানে এটি ব্যাখ্যা করতে গেলে একটা ক্লাসে তো নাই, এই দুটো মিলে প্রায় 3-4টি ক্লাস লাগবে। যেহেতু স্যার শুরু করেছেন, স্যার হয়তো বা বলবেন, বা অলরেডি স্যার কেন্টের 12 অবজারভেশনের বেশ কিছু বলেও ফেলেছেন আলোচনায়। আর যদি একেবারে সিরিয়ালি বলতে হয় তখন স্লাইড দিয়ে হয়তো বা আমি চেষ্টা করব সামনে কোনো একটি ক্লাসে। আমি এই 12 অবজারভেশন গুলোর মধ্যে কয়েকটি জায়গা একটু আমার প্র্যাকটিক্যাল লাইফের জায়গা থেকে আপনাদের সামনে শেয়ার করব, এছাড়া আর কিছু নেই। একেবারেই বাস্তবতার ক্ষেত্র থেকে আপনি সেকেন্ড প্রেসক্রিপশন কি করবেন, শুধু আমার জায়গা থেকে না, আমি আমাদের স্থানীয়ভাবে বেশ কয়েকজন চিকিৎসক একসাথে বসে বিভিন্ন সময় বিভিন্ন জটিল কেসগুলোকে আমরা বোর্ডের মতো করে বসিয়েই চেষ্টা করি। আমি সেই জায়গা সহ আমার প্র্যাকটিক্যাল লাইফের জায়গা থেকেও আমি কয়েকটি জায়গা বলবো। এই যে 12 অবজারভেশন দিয়ে বা 22 অবজারভেশন দিয়ে আমরা যে কাজগুলো করব, সেই জায়গাটি কোথায়? দেখেন, আপনাদের যদি সম্ভব, হয়তোবা এই বইটি অনেকেই পড়েছেন, ডাক্তার এস হাসান স্যার, আর্ট অফ কেস টেকিং এন্ড প্রেসক্রাইবিং, বইটি সম্ভব হলে সকলে পড়েন। ঠিক আছে, এখানেও দ্বিতীয় ব্যবস্থাপত্রের বইটি আছে। মানে সেকেন্ড প্রেসক্রিপশনের ইংরেজি বই তো অনেকে, রবার্টসের ফিলোসফিতে খুব সুন্দরভাবে বলা আছে। আমরা যে ঔষধ সফলতা পাবো সেকেন্ড প্রেসক্রিপশনের, আমাদের যে নীতি, কতগুলো মহামূল্যবান নীতি অনুসরণ করে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আপনি সফলতা পাবেন, কেন কিওর হচ্ছে, কিভাবে কিওর হচ্ছে, সেই জায়গাটি কিছু নীতি। আমি বললাম যে হোমিওপ্যাথি নীতিসিদ্ধ ট্রিটমেন্ট পদ্ধতি, তাহলে কি আসবে দেখেন, আমি কয়েকটা নীতির কথা একটু বলি। ও আরেকটি বইয়ের কথা আমি একটু বলবো, যেটি না বললেই নয়, আপনারা সকলেই হয়তো বা পড়েছেন, হোমিও সাথী, ডাক্তার SP দের বই। ওখানেও দেখবেন সেকেন্ড প্রেসক্রিপশন জায়গাটি করা আছে, যদিও এগুলো মানে সেই কেন্টের অবজারভেশনের জায়গা থেকেই লেখা। আর হাসান স্যারের বইতে ভিতলকাসের অবজারভেশন আছে। আরেকটি ইদানিং কালের লেখক আমি বলবো, ডাক্তার শাহিন মাহমুদের হোমিওপ্যাথির কেস টেকিং ও ফলো আপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, সম্ভব হলে এই বইটিতেও ভিতলকাস এবং কেন্টের অবজারভেশন গুলো সম্পর্কে, আর কেন্টের যে ফিলোসফি সেখানে তো আছে, সেটা কেন্ট নিয়ে। আর আমি হাসান স্যারের বই এবং শাহিন মাহমুদ স্যারের বইয়ের কথা এই কারণে বললাম, এখানে কিন্তু ভিতলকাসের অবজারভেশন এবং কেন্টের অবজারভেশন দুটোকে সমন্বয় করেই করেছেন। এবং শাহিন মাহমুদ স্যারের বইয়ে একটা জায়গাতে আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে যে 50 মিলিসিমাল মেডিসিনের ক্ষেত্রে আমাদের অবজারভেশন কি হবে, উনি এই জায়গাটি নিয়েও এই জায়গাতে খুব সুন্দরভাবে লিখেছেন। যাক, সম্ভব হলে
সকলেই এই বইগুলোতে থেকে পড়ার চেষ্টা করবেন, আর রবার্টস বা অন্যান্য ফিলোসফির বইগুলো তো সকলেই পড়বেন। এখন আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে নীতিগুলো আসলে দরকার এবং যে জায়গাতে আমরা ফেইলিউর হই, আমি বললাম যে আমি কেন্টের যে ল বা 12 অবজারভেশন বা এই অবজারভেশন গুলো এখন শুরু করলে জাস্ট একটা দুটো বা তিনটা বলা হবে, যেটা অলরেডি নাসির স্যার বলেছেন। আমি আমার প্র্যাকটিস লাইফ এবং জাস্ট কিছু কথা আমার সামনে যেগুলো বেঁধেছে সেই জায়গার অবজারভেশন থেকে আমি কিছু বলবো। আপনার সফলতা পেতে গেলে কোন নীতিগুলো হচ্ছে, তাহলে আপনি ওষুধ প্রয়োগ করলেন রুগীকে, রুগীর মধ্যে কি আসবে? প্রথম ওষুধ প্রয়োগের পরে রুগীর নিজের ভিতরের যে ভালো লাগার অনুভূতি, সেই অনুভূতি আপনার কাছে বলবে, ভালো লাগার অনুভব, ফিলিং, যেটা কিন্তু দেখেন আমাদের হোমিওপ্যাথিতে খুব খুব মূল্যবান একটি জিনিস, ফিলিং। আরেকটি জায়গা হচ্ছে যে আপনার রোগ লক্ষণগুলো যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট হবে, কারণ কি এখন আপনার কাছে 100%, মানে আমি যদি 10% রুগী বলি তাও ভুল হবে না, 100% রুগীগুলোই কিন্তু একেবারেই তার ডিজিজ লেভেল এমন একটি পর্যায়ে, ভিতল কাছের লেভেল অফ ডিজিজ বা লেভেল অফ হেলথের কথা বললাম, সেখানে কোন লেভেল গুলো উল্লেখ করা আছে, কোন পেশেন্ট গুলো কোন লেভেলে, তাদের কিউরিং পার্সেন্টেজ কতটুকু, হোমিওপ্যাথি কোন পটেন্সির মেডিসিন আমরা সেখানে দিতে পারি, খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে স্যারের বইতে। আচ্ছা, তাহলে ওই লক্ষণগুলো যখন আপনি ওষুধ প্রয়োগ করছেন, যেমন আমরা দেখেন ওয়ান সাইডেড ডিজিজ বলা আছে, তাহলে ওয়ান সাইডেড ডিজিজে তো আপনার কাছে খুব বেশি লক্ষণ দিবে না রুগী। তাহলে আপনি যখন ঔষধ দেবেন, ওই যে বললাম পার্শিয়াল সিমিলার ওষুধ দিচ্ছেন, পার্শিয়াল সিমিলার ওষুধ দিলে কিন্তু তার মধ্যে থেকে লক্ষণগুলো ফুটে চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত লক্ষণ বেরোচ্ছে ততক্ষণ আপনি স্টপ থাকেন, মানে অফ করে রাখেন। অনেকেই হয়তোবা প্রশ্ন করেন যে অনেক সময় আমরা কি করি, প্রথম প্রেসক্রিপশনে ফাইটাম প্রেসক্রিপশন করি, যে যখন মেডিসিন সিলেকশন বা তাকে মনে হচ্ছে যে সে ড্রাগ ডিজিজ নিয়ে অনেকগুলো, মানে অনেক ড্রাগ খেয়ে হয়তো বেসেছে, অনেক সময় আমরা ফিজিশিয়ান বা যারা প্রজ্ঞাবান ফিজিশিয়ান আছেন ওনারা অবজারভেশনের জন্য ফাইটাম বেশ কিছুদিন চালান, যে দেখা যাক রোগীর মধ্যে থেকে কি ফুটে আসে। এটা আমার এক শ্রদ্ধেয় শিক্ষক বলেছিলেন যে তুমি যদি সিলেকশন করতে নাই পারো তুমি ফাইটাম দাও, তোমার কাছে সিলেকশন হলো না, তুমি পাচ্ছ না সিলেকশন করতে, তুমি ফাইটাম দিয়ে দাও, এক সপ্তাহের জন্য ফাইটাম দিয়ে দাও। রুগী যদি হোমিওপ্যাথি বোঝে বা হোমিওপ্যাথির রুগী তৈরি করতে পারো, তাহলে ও ঠিকই আসবে। ওই এক সপ্তাহের ফাইটামে তার মধ্যে আর কি চেঞ্জ আসছে, তার লক্ষণগুলো সামনে কি ভেসে আসছে, সেগুলো কিন্তু চলে আসবে। আরেকটি জায়গা, যদি কারোর স্কিন ডিজিজ সাপ্রেশন থাকে বা কোনো ডিসচার্জ সাপ্রেশন করা হয়, সাপোজ কেমন ডিসচার্জ হতে পারে, মনে করেন যে একটি লিউকোরিয়ার পেশেন্ট, লিউকোরিয়া তো আমরা বলি ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা নর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, কিন্তু এটা কখন অ্যাবনর্মাল হয়, কখন ডিজিজ হয়, যখন প্রচন্ড দুর্গন্ধ করে, প্রচন্ড সিক্রেশন হয়, প্রচন্ড ইচিং হয়, এই জিনিসগুলো থাকলে কিন্তু আমরা তাকে ডিজিজ বলছি। বাট একটা মেয়ের ন্যাচারালি তো হওয়ার কথা, এটা স্বাভাবিক। আমরা ওষুধ দিয়ে অনেক সময় এটাকে সাপ্রেশন করে ফেলি। অনেকেই আসছে খুব কমনলি ইউজ করে আমাদের দেশে, বোরাক্স ইউজ করতেছে খুব কমনলি, এবং বোরাক্সের ট্রাইটুরেশন পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম সিরাপ পাওয়া যাচ্ছে, যাই হোক এগুলো দিয়ে তো সাপ্রেশন হচ্ছে। এগুলো দেওয়ার পরে যদি এই স্রাবটি বাড়ে, তাহলে আপনি মনে করবেন যে না, রুগী রাইট ট্র্যাকে আছে, আপনার ওষুধ সিলেকশন ঠিক আছে, আপনি ওয়েট করেন, ওয়েট ওয়েট এন্ড ওয়েট। আপনি যত কার্পণ্য করবেন ওষুধ দিতে, ওষুধ যত কম দিবেন তত ভালো। যেটা শ্রদ্ধেয় নাসির স্যার বলেছেন, কাপিং থিওরি, ঠিক আছে। আরো বেশ কিছু শ্রদ্ধেয় চিকিৎসকরা বলেন যে ফেলে দেওয়া থিওরি, ফেলে দেওয়া পদ্ধতি। ওষুধ মানে গ্লাসে আমি, মানে রুগীরা যদিও এসে বলবে যে আমি টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে যে ফেলে দিব, এই কথা বলবে, যাই হোক তাকে যে কোনো ভাবেই মোটিভেশন করতে হবে আপনাকে আমাকে, তাহলেই সম্ভব। তাহলে এই যে জায়গাগুলো যে বললাম যে আপনাকে ঔষধের ক্ষেত্রে কার্পণ্য, আপনি যখন
ঔষধের ডোজ দেখেন, স্যার কিন্তু একটা জায়গায় বলেছে যে সব ঠিক আছে, সিমিলার, আপনার রোগ শক্তি, ঔষধ শক্তি সব সিমিলার হচ্ছে, আপনি দিলেন এবং পাওয়ারটাকে আপনি বাড়িয়ে দিলেন। যদি এমন কোনো প্যারামিটার কিন্তু হ্যানিম্যান বলে যাননি যে আপনি রুগীকে মাপতে পারবেন যে রুগীর ভাইটাল ফোর্স, সরি, ডিজিজ ফোর্স এত পর্যন্ত আছে। আমরা যদি একটা অঙ্কের ভাষাতেই বলি, এটাকে আবার কেউ মানে একেবারে ধরে নিয়েন না, আমি অঙ্কের ভাষাতে বলছি। মনে করেন যে একটা রুগীর যে আমরা যদি মাপার যন্ত্র থাকতো, মাপার যন্ত্র যদি আবিষ্কার হয় সামনে, তাহলে আমরা রুগীর হাতে হয়তো বা দিয়ে বা কোথাও ঠেকিয়ে বুঝতে পারবো যে এই রুগীর কতটুকু ডিজিজ ফোর্স আছে তার মধ্যে, বা তার ভাইটাল ফোর্স কতটুকু এফেক্টেড। আমরা ধরে নিলাম যে একটা রুগীর 550 এফেক্টেড, তাহলে আপনি যদি মেডিসিনাল পাওয়ার যেটা সেটা যদি 500 দেন, তাহলে তো রুগী আরোগ্য হচ্ছে না। হ্যানিম্যান সূত্রে বলেই দিয়েছেন আপনাকে কি বাড়াতে হবে। কতটুকু বাড়াচ্ছেন? আপনি যদি 550ও দেন তাহলে কি কিছু হবে? কিছুই হবে না, আপনাকে 560 দিতে হবে। এখন এই যে বললাম আমি জানি না যে রুগীর মধ্যে 550 আছে, আমি যদি 1000 দিয়ে দিই, 560 দিলে কিন্তু ওই যে 550 ওর মধ্যে বাদ যে 50 পাওয়ার মেডিসিনাল পাওয়ার থাকছে রুগীর মধ্যে, যেটা সূত্রের মধ্যেই কিন্তু বলে দিচ্ছে রুগী, এটা কিন্তু সহজেই দেখেন, আমরা যে 156 নম্বর সূত্রের মধ্যে কথাই বলছি, সাধারণ অবস্থায় কিন্তু এই সামান্য পার্থক্য জীবদেহে প্রচ্ছন্ন শক্তি দ্বারা সহজেই আপনা আপনি দূরীভূত হয়। 156 সূত্রের নিচের দিকে এই কথাটা আছে, সাধারণ অবস্থায় কিন্তু এই সামান্য পার্থক্য জীবদেহের প্রচ্ছন্ন শক্তি দ্বারা সহজেই আপনা আপনি দূরীভূত হয় এবং দুর্বল না হলে রুগী তা অনুভব করতে পারে না। তার মানে রুগীর মধ্যে এটা আসতেই পারে না। এবং কখন আসবে? যদি আপনি বেশি দিয়ে ফেলেন। যদি ওই যে বললাম রুগীর ডিজিজ ফোর্স আছে 550, আপনি মেডিসিনাল ফোর্স দিয়েছেন 1000, 550 বাদ গেল, থেকে গেল কিন্তু 450। এই 450 মেডিসিনাল ফোর্স আপনার ভাইটাল ফোর্সকে তো নাড়া দিবেই, তখনই তো অ্যাগ্রাভেশন হবে। এখন এই অ্যাগ্রাভেশনটা বেশি যেন না হয়, তার জন্যই কিন্তু এই মাত্রাটাকে সূক্ষ্ম করার কথা বলেছেন হ্যানিম্যান। আমরা যে সূক্ষ্ম মাত্রার কথা বলি, সূক্ষ্ম মাত্রায় ওষুধ দিব, ঠিক আছে, এই সূক্ষ্ম মাত্রাটা কিন্তু এই জায়গাতে। আমার মনে হয় আশা করি এই বিষয়ে দ্বিমত পোষণ করার মতো মানে দ্বিমত পোষণ করবেন না আশা করি। আচ্ছা, তাহলে আমরা যে নীতিগুলোর কথা বললাম, তাহলে এই যে ডিসচার্জ গুলো অনেক সময় বের হয়, অনেক সময় স্কিন ইরাপশন বের হয় ওষুধ দেওয়ার পরে, রোগীরা কিন্তু আসলে অনেক সময় মেনে নিতে চায় না, যার জন্যই আজকে আমরা এই অপহোমিওপ্যাথির সাথে জড়িয়ে গিয়েছি। আচ্ছা, এখন আসেন অনেক সময় কি আছে, রুগী এসে কি বলে যে ডাক্তার সাহেব 1 মাস ধরে তো ওষুধ খাচ্ছি, আমার তো কিছুই হলো না, কিচ্ছু হয়নি, আমি আপনার ওষুধ কাজ করেন। আরে আপনি ডাক্তার নাকি? আমার ওই অমুক ডাক্তারই ভালো ছিল, ওষুধ দিছে দেনান দেন কাজ। সে হয়তো বা ট্যাবলেট দিছে, মাদার টিংচার যা দিছে, সেটা সমস্যা না। আমি তো বললাম যে ড্রাগের অ্যাকশন দুটো, একটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন, অর্গাননে স্পষ্ট ভাবেই বলা দেওয়া আছে, এবং সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশনেই হচ্ছে আপনাকে সুস্থ করবে। তাহলে রুগী আপনাকে এসে বলছে কি, ডাক্তার সাহেব 1 মাস ধরে তো ওষুধ খাচ্ছি, কিছুই তো হয়নি, আপনি কিসের ডাক্তার হলেন, এত নাম আপনার, আপনার নাকি অমুক জায়গার ডিগ্রি আছে, তমুক জায়গার ডিগ্রি আছে, আপনার ওষুধ তো কিছুই না। আপনি যদি ঘাবড়ে যে চিন্তা করলেন তাহলে আমার ওষুধ সিলেকশন ভুল আছে, সাধারণত আমরা কিন্তু এটি করে থাকি। আপনি ওষুধ আবার একটু দেখলেন, মনে করেন যে আপনার রোগীটি ছিল ব্রায়োনিয়ার, আপনি এবার মনে করেন না এটা মনে হলো না, রাস্টক্স দি বা ফাইটোলক্কা দি বা টিউবারকুলিন, যেটাই আসুক, আপনি আপনার কাছে একটা সিরিয়াল হয়তো বা সাজানো আপনি রেখেছেন, আপনি রেপার্টরি করেছেন কম্পিউটারাইজ, যাই হোক, আপনি তার কাছে কিন্তু শুনলেন। আপনার যে ওই যে বললাম যে একটি অবজারভেশন, একটি সিলেকশন, সবকিছুর আগের যে মূল জায়গাটি, সেটি হচ্ছে একটি সুন্দর এবং পূর্ণাঙ্গ রোগীলিপি তৈরি করা। এখন রোগীকে যদি আপনি খুব শান্তভাবে বসিয়ে
শুরু করেন যে আচ্ছা আপনার সমস্যাটি কি যেন ছিল, রুগী হয়তো বা বলবে যে ডাক্তার সাহেব আমার মনে হয় ঘাড়ে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা যখন হতো খুব বিরক্ত লাগতো, মাথায় বাড়ি দিতাম, রেগে যেতাম, ভাঙচুর করতাম, ঠিক আছে, বউয়ে যদি কিছু বলতো তারে মারতাম ধরতাম এই। আচ্ছা ঠিক আছে, আপনার তো ঘাড় ব্যথা কমেনি, আচ্ছা বলেন তো এই 1 মাসে আপনার বউরে কি কোনোদিন মারছেন? তখন বলবে যে না তো ডাক্তার সাহেব, আগে তো প্রতি মাসে কেন প্রতি সপ্তাহেই পিটাইতাম, এখন তো পিটাই না। আপনার যে ঘাড়ে ব্যথা উঠলে যে আপনার পাশে গ্লাস ভাঙতেন, আপনি গতদিন বলছিলেন, খাওয়ার সময় কি আর গ্লাস ভাঙেন? না তো ডাক্তার সাহেব। এই যে জায়গাটি আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা, তার মানে কি আপনি যদি তার ওই কথাতে চিন্তা করে আপনি ওষুধ চেঞ্জ করতেন, তাহলে আপনার সেকেন্ড প্রেসক্রিপশন ভুল হতো। আপনার ফার্স্ট প্রেসক্রিপশন যদি আপনি ব্রায়োনিয়া করে থাকেন, দ্যাটস রাইট, সেটি হয়তো বা আপনার নেক্সট পটেন্সিতে যান। অথবা রুগী ভালো থাকলে হোমিওপ্যাথির নিয়ম কি, যতদিন পর্যন্ত রুগী ভালো থাকে ততদিন তাকে অনুষধি দিতে থাকে, ফাইটাম দিতে থাকে। ওই যে বললাম কৃপণ হতে হবে হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে, আপনি ফাইটাম দিতে থাকে। আবার যখন ওর অ্যাকশনটা কমে যে একটু আবার ওই যে বললাম ইনফ্লুয়েন্স হয়, তখন আবার আপনি নেক্সট পাওয়ার দেন। জাস্ট ধীরে ধীরে লেভেলটাকে নষ্ট করে দেওয়া, ডিজিজের যে লেভেলটা আছে সেটাকে নষ্ট করে দেওয়া, এটি এক ধরনের রুগী কিন্তু এসে আপনার সামনে বসে। এটা কিন্তু অহরহ আমাদের এখানে যারা আছি আজকে এই 50-60 জন, সকলের চেম্বারেই কিন্তু এরকম রোগী আসে, কিছুই হয়নি, কিন্তু আপনি যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তখন দেখা যাচ্ছে সব ভালো। কারণ কি বললাম যে রোগটি প্রথমে আপনার সামনে উপস্থাপিত হবে, সেই রোগটি সবার শেষে যাবে, কিন্তু আমাদের রোগীরা কিন্তু সেটা বোঝে না, যার জন্যই আমরা ফেলি। যার জন্যই হচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কল আসছে। যে জন্য বললাম যে আমাদের সামনে এই জাতীয় কিছু রুগী কিন্তু খুব স্বভাবতই বেশি আসে, যে এইভাবেই দেয়। আর কিছু রুগী আসে কি, কিছু রুগী দেখেন এই কথাগুলো কিন্তু অর্গানের মধ্যে খুব স্পষ্টতই বলে দেওয়া আছে। আচ্ছা সরি, আমি জাস্ট একটা মিনিট, মানে নেটে একটা কল দিচ্ছে তো, কথা বলে একটু জাস্ট আপনারা। সরি, পেশেন্ট ফোন দিচ্ছিল বারে বারে অনলাইনে, ওই জন্যই কেটে দিলাম, আবার সে ফোন দিলেও ধরে না। আর কিছু রুগী পাবেন কি, যেমন ওই যে বললাম অবজারভেশনের জায়গাটি দেখেন, আমরা হয়তোবা বলবো যে অনেকেই কম রুগী দেখি, বেশি রুগী দেখি, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা যাক, একটু এক মিনিট আমি কথা বলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আর আসসালাম। বেশি গুরুত্ব দিচ্ছিস মনে হয় নাকি? না একটারে আসতেছি কয়েকদিন ধরে। কি একটা পুরো টিমের সাইজ কত? না না, এখন আর খাওয়ার দরকার নেই, 10 মিনিট পর পর তোমার মাথা ব্যথা সেরে গেলে আর খাওয়ার দরকার নেই। হ্যাঁ ওকে, ওইটা থাক, যখন মাথা ব্যথা করবে তখন খাও। হুম, ওটা খাও, দেখো কালকে জানিও। আসলে সরি আবারও, পেশেন্ট
আচ্ছা যাক, এই পেশেন্ট নিয়েও কথা বলবো লাস্টে, যে অবজারভেশনের বিষয়টি। আচ্ছা, তাহলে এই জায়গা দেখেন, কিছু কিছু রুগী ওরকম বলবে, আর কিছু রুগী এসে আপনার সামনে বাড়িয়ে বলবে ভালো হওয়ার জন্য, ভালো থাকার জন্য, যে ডাক্তার সাহেব মানে তাকে একেবারেই, সরি স্যার, কারো মনে হয় আনমিউট আছে, একটু মিউট করে নেন, ধন্যবাদ। আপনার কাছে ভালো সাজার চেষ্টা করবে, যে ডাক্তার সাহেব খুব কাজ হয়েছে, আপনি যে ওষুধ দিয়েছেন খুব কাজ হয়েছে, এর একটু পাওয়ার বাড়াই দেন, একটু পাওয়ার বাড়াই দিলে আমি ভালো হয়ে যাব। এরকম রোগীও কিন্তু আপনার কাছে এসে বলবে। এখন আপনি হয়তোবা উনি, ওই যে বললাম যে কিছু কিছু সময় প্রথমবারে অনেক সময় অনেক চিকিৎসক জাস্ট ফাইটাম দিয়ে বিদায় করে। আমার একজন শ্রদ্ধেয় স্যারও বলেছিলেন আমাকে, আমাদের ক্লাসে বলেছিলেন যে যদি তোমরা সিলেকশন করতে না পারো তাহলে অন্তত মানে ভুল সিলেক্টিভ মেডিসিন না দিয়ে ফাইটাম দাও, 1 সপ্তাহ পরে আসতে বলো, 3 দিন পরে আসতে বলো, তুমি চিন্তা করো, রোগীকে আবার রিটেক করো, স্টেকিং নাও, তাহলে রুগী কিন্তু তোমাকে দিবে। লাস্টে যে কথাটি বললাম, যে কিছু রুগী আসবে আপনার কাছে ভালো সাজা, দেখবেন আমাদের অনেক রুগী এসে বলে চেম্বার প্র্যাকটিসে যে ডাক্তার সাহেব আমাকে কিন্তু পানির মধ্যে ওষুধ দিয়ে না, ডাইরেক্ট ওষুধ দেন, আর একবারে পাওয়ার আলা ওষুধ দেন। কিচ্ছু করার দরকার নেই স্যার, ছোট্ট করে বলবেন যে আচ্ছা ঠিক আছে, এই একটা 300 টাকা দিয়ে স্ট্যাম্প কিনে নিয়ে আসেন, নিয়ে সেই জায়গায় লিখে দেন যে আমার মৃত্যুর জন্য ডাক্তার এস এম জাহাঙ্গীর দায়ী না, এটা লিখে দেন, আমি আপনাকে পাওয়ার আলা ওষুধ দিব। দেখবেন চুপ করে বসে যাবে, কারণ সবাই আমরা বুঝি যে হোমিওপ্যাথি ওষুধের সাইড ইফেক্ট নেই, হোমিওপ্যাথি ওষুধ খেলে মানুষ মরে না। আমি প্রথমে একটি কথা বলেছিলাম স্যার, যে অ্যালোপ্যাথি ওষুধ কি সাপ্রেশন করে? কিছুই করে না, ও তো ক্রুড ফর্মের জিনিস, ওর সাপ্রেশনটা ক্রুড, আর আপনার সাপ্রেশনটা সূক্ষ্ম, যে সূক্ষ্ম আপনি দেখতে পান না, যে সূক্ষ্ম যদি মানে আপনাদের বা আমারও দেখার সৌভাগ্য কখনো হয়নি, আমি পড়েছি এক জায়গায়, ডাক্তার সিরাজুল ইসলাম স্যারের 50 বছরের অভিজ্ঞতা একটি বইতে, উনি একটি রুগীকে টিউবারকুলিনাম দিয়েছিলেন, সেই রুগীটা শেষ বয়সে যক্ষ্মাতে মারা যান। উনি নিজেকে পাপী মনে করেছিলেন, যদি কারো সম্ভব হয় বইটি পড়েন, উনি কিন্তু লিখেছেন, শ্রদ্ধেয় ডাক্তার সিরাজুল ইসলাম স্যার। তাহলে যে তার যে ওই যে প্রথম জীবনের ভুল টিউবারকুলিনাম দেওয়া, কখন যে রুগীটি মারা গেল, একটু খেয়াল করি, আমরা যেন এরকম ভুল না করি, আমরা রুগীর উপকার করতে না পারি, ক্ষতি যেন না করি। তাহলে আপনার সূক্ষ্ম শক্তি দিয়েও কিন্তু রুগীকে ক্ষতি হয়, আমরা যাকে সূক্ষ্ম বলছি। আপনি যদি এরকম অনেকেই আমরা আসলে এখন ওই যে, যদিও এখন সিএম পাওয়ারের শক্তি অহর আমরা ইউজ করি, দেখেন ডাক্তার কেন্ট কিন্তু খুব সুন্দরভাবে একটি কথা বলেছেন এই উচ্চ শক্তি ব্যবহারকারী ডাক্তারদের ক্ষেত্রে। আমি একদল ক্ষুরধারী নিগ্রোর সাথে বসবাস করতে পারি, কিন্তু যারা উচ্চ শক্তির ঔষধ, হোমিওপ্যাথি ঔষধ অহরহ ব্যবহার করে, আমি তাদের সাথে একটি ক্ষণও কাটাতে চাই না। কেন কথাটা বলেছি? কেন্টের থেকে কি বড় পণ্ডিত আমরা হয়েছি? না। হোমিওপ্যাথিতে ডাক্তার কেন্ট যা দিয়ে গেছেন, তার পরবর্তীতে দেওয়ার মতো মানুষ কিন্তু অনেক কম। কেন্টের রেপার্টরি ধরেই কিন্তু বিশ্বের যত রেপার্টরি আছে সবগুলোই তৈরি হয়েছে, সেটিকে বেশ ধরেই। তাহলে তার জায়গাটা, এই যে কেন্টের ফিলোসফির কথা বললাম, সবকিছু কিন্তু এই জন্য বললাম যে এই যে ব্যক্তিগুলো, মানুষ, এই ব্যক্তি কেন্দ্রিক যে মানুষগুলো আছে যারা হোমিওপ্যাথিকে দিয়ে গেছে, অবজারভেশনের পাওয়ার গুলো দিয়ে গেছে, 12 অবজারভেশন, ভিতল কাছে 22 অবজারভেশন, সবকিছুকে মাথায় নিতে হবে। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষের পথে, 10:51 বাজে। আমি একেবারেই সর্বশেষে অবজারভেশনের ক্ষেত্রে আমাদের এই যে বললাম সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য যে অবজারভেশন পাওয়ারটি দরকার, একটি জায়গা বলবো, আমরা যদি কখনো ট্রু সিমিলিমাম হয়ে যায় ওষুধ, রুগী মারা যেতে পারে। এখন আপনারা হয়তোবা জিজ্ঞেস করবেন, জাহাঙ্গীর স্যার আপনি এই কথাটা বললেন কেন? সিমিলিমাম হলে তো রুগী ভালো হওয়ার কথা, আপনি বলছেন রুগী মারা যাবে।
আপনি কি বেশি জানেন, বেশি পণ্ডিত হয়ে গেছেন? আমি আপনাকে বললাম 100% মারা যাবে। কোন রোগীর ক্ষেত্রে? যে রোগীর ভাইটালিটি কমে গেছে, যার ভাইটালিটিকে দাঁড় করানোর মতো আর ক্ষমতা নেই, তার ক্ষেত্রে পার্শিয়াল সিমিলার ওষুধই হচ্ছে সব থেকে বেটার। এটা কেন্টের অবজারভেশনের মধ্যেই আছে। আমি বাস্তবতা কেন এই কথাটি বললাম, বাস্তব একটা উদাহরণ আপনাকে আমার বাড়ির পাশেই একটি রোগী, বাড়ির পাশে বলতে আমাদের পরবর্তী পাড়া, আমার বাসা থেকে মোটামুটি আধা কিলো দূরে একটি রোগী স্টোমাক ক্যান্সারে আক্রান্ত। রোগীটি শেষ মুহূর্তে এসে ড্রিল করছে আমাদেরই একজন আমাদের এখানকার একজন শ্রদ্ধেয় বড় ভাই। ওনার আমি তো বললাম যে মাঝে মাঝে আমরা আসলে এক জায়গায় বসি। তা উনি একদিন আমাকে বলছেন যে জাহাঙ্গীর, এই বিষয় তোমাদের গ্রামের অমুক রুগীটার এই সমস্যা, চলো দেখে আসি। তো আমি সাধারণত, কারণ ওই বড় ভাইয়ের কাছে আমি অনেক কিছু শিখি। ওনার ওই যে বললাম সিক্স সেন্সেবল ডক্টর, আমার কাছে মনে হয় যে আমার ওই শ্রদ্ধেয় বড় ভাইটি হোমিওপ্যাথির সিক্স সেন্সেবল ডাক্তার, আমি যতগুলো আমার এলাকায় দেখেছি। তা আমাকে যখন প্রস্তাব দিল, আমি খুব মনোকষ্ট নিয়ে বললাম যে ভাই, কারণ আমি ওদের ফ্যামিলিকে সবাইকে চিনি, ওদের ফ্যামিলিও আমাকে চিনে, আমিও চিনি। আমি একেবারেই খুব পোলাইটলি বললাম যে ভাই, কিছু মনে করেন না, আপনি যান, কারণ আমি ওখানে যেতে পারবো না, যাবো না। আর কেন যাব না এর ব্যাখ্যাটা পরে দিব। তো যাই হোক, ভাই একটু হয়তো বা মন খারাপও করেছিলেন, পরবর্তীতে তার মন খারাপ ভাঙাতে পেরেছি। তো ভাই যে মোটামুটি দেখে টেকে তাকে ওষুধ দেওয়ার পরে রুগী খুব ভালো। রুগী ভালো বলতে, আগে যেখানে সারাদিন বমি করতো, সারাদিন তার পেটে খাবার ছিল না, স্টোমাক ক্যান্সার যেহেতু বমি করতো, সেই বমি আজ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়া বলতে কমে গেল, বন্ধ হওয়াটা বলা যায়, কমে গেল। দুর্বলতা আগে যতটুকু ছিল ততটুকু থেকেও ভালো, বেশ ভালো। তো আমাকে একদিন বললো যে জাহাঙ্গীর, রুগীটা তো বেশ ভালো আছে। তা আমি বললাম যে ভাই ভালো, আলহামদুলিল্লাহ, যদি ভালো হয়ে যায় তাহলে তো হোমিওপ্যাথির সফলতা। পরবর্তীতে আরেকজন আমাদের আর একটা বড় ভাই আছে, মানে উনি সহ, ওই দুই ভাই সহ একদিন হঠাৎ আমার চেম্বারে উপস্থিত, সন্ধ্যার পরে 8টার দিকে। তো এসে যাই হোক বসে, আমি কেন কথাটি বলছি, এটা আমার বাস্তবতার কথাই বলছি। আমি যে অবজারভেশনটার কথা বললাম যে ট্রুসিমিলিমাম ওষুধ অনেক সময় রুগীকে মৃত্যুর দিকে ধাবিত করে বা মেরে ফেলে। আসার পরে আমাকে বলল যে যাই হোক, ওই রুগীর যে ছেলে, উনিও দেখলাম কিছুক্ষণ পরে আসলো, ওকে তো চিনি আমি। তো আমাদের শ্রদ্ধেয় আরেক যে ডাক্তার ছিল, ওনার প্রথম সিলেকশন যেটা ছিল আমি বলবো, আমাকে বললো যে কার্বোভেজ M/2 তুমি বানিয়ে দাও। যাই হোক, আমি তাদের কথা মতো বানিয়ে দিলাম। ছেলেটা চলে গেল, আর সাথে ভাইটা চলে যাওয়ার পরে আমি তখন আমাকে বললো যে আজকে দেখে কার্বোভেজ সিলেকশন করলাম। তা বললাম, ভাই কার্বোভেজ কেন সিলেকশন করলেন? আপনার আগের সিলেকশনটা কি খারাপ ছিল? আরেকজন যে আমাদের ফিজিশিয়ান ডক্টর ছিলেন, ওনাকে সাথে করে নিয়ে ওনার সিলেকশনটা হচ্ছে কার্বোভেজ। দেখ, ওই পেশেন্টে আমি দেখিনি, কিন্তু পেশেন্টের আত্মীয়র কাছ থেকে ওই পেশেন্টের আদ্যপান্ত আমার জানা, আমি খোঁজ নিয়েছি। আমি বললাম, কারণ ওটি হচ্ছে আমারই একেবারেই প্রাইমারি স্কুলের বান্ধবীর ভাই, বড় ভাই, যার জন্য আমি খোঁজ খবর সবসময় রেখেছি। কিন্তু আমি কখনো সামনে, কারণ যেহেতু একেবারেই গ্রামের, আমি জানি পেশেন্টই বাঁচবে না। আমি কেন জানি ওই সময় বলে ফেললাম যে ভাই, রুগীটি মারা যাবে। তা যে সিলেকশন করেছে আমাদের আরেকজন ডাক্তার, উনি আমার পর একটু রেগে গেলেন। তো বলছে যে রুগী মারা যাবে মানে? রুগী ভালো আছে, বমি বন্ধ হয়ে গেছে, সবকিছু ভালো আছে, তুমি বলছো রুগী মারা যাবে? একেবারেই কার্বোভেজের পিকুলিয়ার সিমটম, সব সিমটম মিলেছে, তার ঘাম যেভাবে কার্বোভেজের রুগীর আসে। আমি বললাম যে ঠিকই আছে, কার্বোভেজ শেষ সময়ের ঔষধ, সবই ঠিক আছে ভাই, কিন্তু আমি আপনাকে বললাম রুগীটি মারা যাবে, এবং খুব দ্রুতই হয়তো মারা যাবে। যাই হোক,
তার পরের দিন বিকেল বেলায়, তার পরের দিন না, তার একদিন পরে বিকেল বেলা তার জানাজা করতে হয়েছে। তো জানাজার মাঠেই আমার ওই শ্রদ্ধেয় মানে যে ভাইটির সাথে আমি বেশি কথা বলি বা যে যার কাছ থেকে শিখি, তাকে আমি শুধু বললাম যে জানাজায় দাঁড়িয়েই, জানাজা শেষ হওয়ার পরে মাটি দেওয়ার আগেই আমি বললাম যে ভাই অনেক সময় আছে একেবারেই 100% সিমিলিমাম ওষুধ রোগীকে দিতে হয় না। আপনার যে প্রথম সিলেক্টিভ মেডিসিন আর্সেনিক ছিল, ওইটি ওনাকে হয়তোবা ভালো না করলেও শান্তির মৃত্যু দিত, আর উনি লাস্টে কষ্ট করেই মারা গেছেন। ওনার জ্বালা পোড়া, জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গিয়েছিল কার্বোভেজ দেওয়ার পরে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসলে আমার এই কথাতে, এই আলোচনাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সকলের কাছেই ক্ষমা চাচ্ছি। ছোট মানুষ, হোমিওপ্যাথিতে একেবারেই মানে সেই নবীন। আমার কথাতে যদি কোনো ভুল থাকলে অবশ্যই সেটি সংশোধন করে নিয়ে আপনারা চলবেন। কারণ আমার মুখের কথাটা আমি প্রথমে বলেছি ব্যক্তি বড় না,